যতদূর জানি বড় দুই রানীমা মোটেও ভালো মানুষ নয়। তার ওপর আমার স্ত্রী শিউলি ঠিক একই রকম। সবাই মিলে নতুন কোনো বিপদ না পাকালে হয়। হে সৃষ্টিকর্তা! বিশ্বাস করো দিদি, আমি সত্যি কথা বলছি। তোমরা আসায় আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ, তা যা বলেছিস, এমন একটা ষড়যন্ত্র সফল করাটা খুব একটা সহজ হবে না। তাই তো মন্ত্রী বউকে নিতে হলো। আমরা তাকে সরিয়ে ফেলবো আর দাসীর মাধ্যমে তোমার হাত পর্যন্ত পৌঁছে দেব। আর তারপর বাকি কাজটা বাইরে বসে তোমাকেই করতে হবে। এরপরে কেটে যায় আরো 2 দিন। একদিন সকালে মহারাজ মহেন্দ্র কুমার রাজবাড়ির বাগানে বসেছিলেন। আজকে সকালটা বড় সুন্দর। নরম রোদ, পাখির কলতান, সব মিলিয়ে মনটা বেশ ফুরফুরে লাগছে আজকে। মহারাজ মহেন্দ্র কুমারের জয় হোক। মহারাজ, খুবই জরুরি একটা কথা জানাতে এসেছি। হ্যাঁ, বলো সেটা। সকাল সকাল কি জরুরি কথা? মহারাজ, আজকে আপনার ঘর আলো করে নতুন অতিথি আসতে যাচ্ছে। কি বলছো সেটা? সত্যি আজ আমি আবার সন্তানের মুখ দেখতে পারবো? হ্যাঁ মহারাজ, তাই তো আপনাকে এই জরুরি খুশির খবরটা দিতে এলাম। চলো সেনা, আমার আর এক মুহূর্ত দেরি সহ্য হচ্ছে না। মহারাজ ব্যস্ত পায়ে রাজবাড়ির ভেতরে চলে যায়। রাজপ্রাসাদের বারান্দায় তখন বড় দুই রানী ও দাসী কথা বলছিল। দাসী, সবকিছু আমার কথা মতো ঠিক করে রাখা হয়েছে তো? রানীমা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব আপনার কথা মতোই ঠিক করে রেখেছি। বেশ, এবারে তাহলে আমাদের কাজটা করে ফেলতে হবে। কিন্তু দিদি, এই মন্ত্রী বউ শিউলি তো এখনো আসছে না। সে না এলে আমাদের কাজটা তো সম্পূর্ণ হবে না। হ্যাঁ, তাই তো। মন্ত্রী বউ শিউলিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তাকে কি খবর দেয়া হয়নি দাসী? রানীমা, আমি তো সকালে গিয়ে মন্ত্রী বউকে খবর দিয়ে এসেছি। এতক্ষণে সে এসে পড়ার কথা। তোকে দিয়ে না কোনো একটা কাজ ঠিক মতো হয় না। এক্ষুনি গিয়ে মন্ত্রী বউকে ডেকে নিয়ে আয়। হাতে একদমই সময় নেই। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। দাসী দ্রুত রাজবাড়ি থেকে বের হয়ে যায়। এদিকে মহারাজ মহেন্দ্র কুমার সেনাকে সাথে নিয়ে বারান্দায় এসে দাঁড়িয়েছেন। রানী, সবকিছু ঠিকঠাক আছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? না মহারাজ, সবকিছু একদম ঠিক আছে। আপনি কোনো দুশ্চিন্তা করবেন না মহারাজ। আতুর ঘরে থাকার জন্য আমি একজন লোক নিয়ে আসব। তোমরা কি একা হাতে করতে পারবে সবটা? এসব করতে হবে না মহারাজ, আমরা আছি তো। আমি দিদি আর দাসী মিলে সবটা সামলে নেব। ঠিক আছে, তাহলে সৃষ্টিকর্তার নাম নিয়ে কাজ শুরু করো। এত বছর পরে আমি আমার সন্তানের মুখ দেখব। আমি যে আর তর সইতে পারছি না। আপনি একটু শান্ত হয়ে বসুন মহারাজ। শীঘ্রই আমরা আপনাকে সুখের সংবাদ দেব। এদিকে দাসী রাজবাড়ি থেকে বাইরে বের হয়েছে। ঠিক এই সময় দেখতে পায় মন্ত্রী বউ শিউলি রাজবাড়ির দিকেই আসছে। আপনার জন্য বড় দুই রানীমা সে কখন থেকে অপেক্ষা করে আছেন। হ্যাঁ, আমি একটু দেরি করে ফেললাম। এখন তাড়াতাড়ি চলো, কাজটা শুরু করি। আপনি তাহলে রানীমাদের কথা মতো রাজবাড়ির পেছন দিকে অপেক্ষা করুন। সময় হলে আমি আপনার কাছে পৌঁছবো। ঠিক আছে, কাজটা সাবধানে করো, আমি যাচ্ছি। এই বলে মন্ত্রী বউ শিউলি রাজবাড়ির পেছন দিকে চলে যায়। দাসী তাড়াতাড়ি আবার রাজবাড়িতে ফিরে আসে। ততক্ষণে বড় দুই রানী লীলাবতীর ঘরে চলে যায়। তোর ভাগ্যটা কত ভালো রে ছোট। অবশেষে তুই এই রাজ্যের ভবিষ্যৎ রাজার মা হতে চলেছিস। কেন দিদি? আমি তো আগেই বললাম
এ শুধু আমার একার সন্তান নয়, এ তোমাদেরও সন্তান। তুই মুখে মুখে যতই যাই বলিস না কেন, আসলে সন্তানটা তো তোর। রাজপুত্রের মা হিসেবে তো সবাই তোকেই চিনবে। এমন করে বলো না দিদি। রাজবাড়িতে আমি যতটা সম্মান পাই, তোমরাও ঠিক ততটাই সম্মান পাবে। রানীমা, ওইদিকে সব কাজ সেরে এসেছি। মন্ত্রী বউ শিউলি ঠিক জায়গা মতোই আছে। তাকে সবটা বুঝিয়ে এসেছিস তো? আবার কোনো কাজ ভুলে যাবে না তো? না রানীমা, আমি সব বুঝিয়ে এসেছি, কোনো সমস্যা হবে না। তোমরা কিসের কথা বলছো দিদি? আর মন্ত্রী বউ শিউলিকে দিয়ে তোমরা কি কাজ করাতে চাচ্ছ? চুপ কর ছোট, তুই এখন অসুস্থ। এসব কথা তোর না জানলেও চলবে। এদিকে রাজদরবারে মহারাজ দুশ্চিন্তায় ছটফট করছে। পাশে দাঁড়িয়ে আছে মন্ত্রী। মহারাজ, আপনি একটু শান্ত হন। এমন দুশ্চিন্তার তো কিছু নেই। সৃষ্টিকর্তার আশীর্বাদে সবকিছু একদম ঠিকই থাকবে, দেখবেন আপনি। আমার ভাগ্যটা খুব খারাপ, বুঝলে মন্ত্রী। এত বছর যাবত আমি বাবা হতে পারলাম না, তাই এবারে শুভ সংবাদটা শোনার পরেই আমার বড় ভয় হচ্ছে। যদি এবারও কোনো অঘটন ঘটে যায়। ডাক ডাকবেন না মহারাজ, দেখবেন একদম ঠিক থাকবে সবকিছু। আমরা আমাদের রাজপুত্রকে পেয়ে যাব। মন্ত্রী, যত অর্থ দরকার হয় রাজকোষ থেকে নিয়ে তৈরি থাকো। আমার সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে রাজ্য জুড়ে আনন্দের জোয়ার বইয়ে দিতে হবে। ঠিক আছে মহারাজ, গোটা রাজ্যবাসীর ঘরে ঘরে এ আনন্দ পৌঁছে দেব। এখন শুধু ভালোই ভালোই খুশির সংবাদটা পাওয়ার অপেক্ষা। এরপর কেটে যায় বেশ অনেকটা সময়। রাজপ্রাসাদের আতুর ঘরে তখন ঘটছে অন্য এক ঘটনা। ছোট রানী লীলাবতী এক এক করে জন্ম দিয়েছে 7টা ছেলে ও একটা মেয়ে। দিদি, এ কি কাণ্ড হয়ে গেল! ছোট তো এক এক করে 8টা সন্তান জন্ম দিয়েছে। এখন তো বেশ বিপদে পড়ে গেলাম। এতগুলো সন্তানকে সরিয়ে ফেলাটা বেশ কষ্টকর। কিন্তু কাজটা করতে না পারলে কি হবে বুঝতে পারছো তো? তার বলতে এই 7টা পুত্র সন্তানকে পেয়ে গেলে মহারাজ আমাদেরকে রানী বলে স্বীকারই করবেন না। আমি তো সেই কথাই বলছি দিদি। এখন যা করার তা তাড়াতাড়ি করতে হবে। রানীমা, হাতে কিন্তু একদম সময় নেই। যে কোনো সময় ছোট রানী লীলাবতীর জ্ঞান ফিরতে পারে। আর সে যদি জ্ঞান ফিরে তার সন্তানদের দেখে, তাহলে কিন্তু আমাদের ষড়যন্ত্র পুরো ভেস্তে যাবে। দাসী, তুই তাহলে এক একটা করে সন্তান নিয়ে বাইরে দাঁড়িয়ে থাকা মন্ত্রী বউ শিউলির হাতে তুলে দে। আমি বাকি ব্যবস্থাটা করে ফেলি। বাকি ব্যবস্থা মানে? তুমি আর আমি কি করতে যাচ্ছি দিদি? সন্তানদেরকে সরিয়ে সেই জায়গায় একটা পাথর রাখব। ছোট রানী লীলাবতীর জ্ঞান ফেরার পরে তাকে বলা হবে যে সে সন্তান নয়, বরং একটা পাথর জন্ম দিয়েছে। হ্যাঁ, সেটা তো ভালো হবে। এক ঢিলে তখন 2 পাখি মারা যাবে। আমি আর দেরি না করে এক্ষুনি কাজে লেগে পড়ি রানীমা। দাসী তাড়াতাড়ি একটা সন্তানকে তুলে নিয়ে দ্রুত পায়ে বের হয়ে যায়। এদিকে রাজবাড়ির পেছন দিকে সেই কখন থেকে দাঁড়িয়ে আছে মন্ত্রী বউ শিউলি। দাঁড়িয়ে থাকতে থাকতে আমার 2 পায়ে যেন খিল লেগে গেল, অথচ কারোর কোনো দেখা নেই। জানি না কি করলো। ধরা পড়ে গেলে তো সর্বনাশ হয়ে যাবে। এই নিন, খুব তাড়াতাড়ি এই সন্তানকে এক জায়গায় লুকিয়ে রেখে আসুন। আরো 7 জনকে নিতে হবে। আরো 7 জন মানে? মানে ছোট রানী লীলাবতী 8 সন্তানের জন্ম দিয়েছেন। এক এক করে সবাইকে লুকিয়ে ফেলতে হবে, তবে একদমই সময় নেই। সর্বনাশ! তাহলে তো আর একটু দেরি করা চলবে না। তাড়াতাড়ি গিয়ে একে একে সব নিয়ে এসো। আমি ওকে একটা জায়গায় এক্ষুনি লুকিয়ে আসছি। দাসীর কোল থেকে সদ্য জন্মানো শিশুটাকে নিয়ে নেয় মন্ত্রী বউ শিউলি। তারপর সাবধানে দূরে মিলিয়ে যায়।
এমনভাবে এক এক করে সবকটা সন্তান দেওয়ার পরে দাসী আতুর ঘরে ফিরে আসে। কি হলো দাসী, সবটা ঠিক মতো হয়েছে তো? কেউ আবার কিছু দেখতে পায়নি তো? আরে কোনো চিন্তা করবেন না রানীমা, আমি সব কাজ একদম ঠিকভাবেই করেছি। মন্ত্রী বউ শিউলি এক এক করে সবকটা বাচ্চাকে নিয়ে গেছে। যাক, অবশেষে কষ্ট হলেও আমাদের ষড়যন্ত্র সফল হলো। ঠিক এই সময় লীলাবতীর জ্ঞান ফিরে আসে। আস্তে আস্তে চোখ খুলে সে চারদিকে তাকায়, কিন্তু কোথাও বাচ্চাদেরকে দেখতে পায় না। দিদি, আমার বাচ্চারা কোথায়? ওদেরকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? ছোট, তুই এখন অসুস্থ, তুই সুস্থ হয়ে ওঠ, তারপর আমি তোকে সবটা বলবো। না 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 দিদি, আমার সন্তান কোথায়? ওকে আমার কাছে দাও, আমি আর কোনো কথা শুনতে চাই না। লীলাবতী, এবারেও সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে তাকায়নি। মহারাজের কপালটা এবারেও পুড়ে গেল। কি বলছো এসব দিদি? আমি তো সন্তান জন্ম দিয়েছি, তাহলে কোথায় গেল? তুই সন্তান জন্ম দিসনি লীলাবতী, তার পরিবর্তে একটা পাথর জন্ম দিয়েছিস। না না না, এ হতে পারে না, এ আমি কিছুতেই বিশ্বাস করি না দিদি। আমি জানি আমি সত্যিই সন্তান জন্ম দিয়েছি। এই মুহূর্তে তোর সাথে মিথ্যে বলার কোনো ইচ্ছে নেই লীলাবতী। পাশে তাকিয়ে দেখ, একটা বড় পাথর পড়ে আছে, তুই ওটাই জন্ম দিয়েছিস। হে সৃষ্টিকর্তা, এ তোমার কেমন বিচার? এ কি অন্যায় করলে তুমি আমার সাথে? দাসী, দ্রুত গিয়ে খবরটা মহারাজকে জানাও। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি মহারাজকে খবরটা দিয়ে আসছি। এই বলে দাসী দ্রুত পায়ে আতুর ঘর ছেড়ে বেরিয়ে যায়। এদিকে মন্ত্রী বউ শিউলি এক এক করে 7টা পুত্র সন্তানকে মাটির হাড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেয়। 7টা বাচ্চাকেই তো মাটির হাড়িতে করে ভাসিয়ে দিলাম, ওদের আর কেউ কোনো দিন খুঁজে পাবে না, আর আমাকেও সন্দেহ করতে পারবে না। কিন্তু এই মেয়ে শিশুটাকে, এটাকে কি করব? তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করে ফেলতে হবে। বনের ভেতর বাচ্চাটাকে নিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ শিউলির মাথায় একটা বুদ্ধি আসে। সে মাটি খুঁড়ে সেখানে 8ম বাচ্চাটিকে জ্যান্ত পুঁতে দেয়। আর কোনো চিন্তা নেই, সবকটা বাচ্চাকে রাজবাড়ির ভেতর থেকে সরিয়ে দিলাম। এবার বিপুল ধন সম্পত্তি নিয়ে আমি বাড়ি ফিরে যাব, আর তারপর সুযোগ মতো গোটা রাজ্য আর রাজপ্রাসাদ দখল করে নেব। এদিকে দাসী এসে রাজদরবারে মহারাজ মহেন্দ্র কুমারের সামনে দাঁড়িয়েছে, কিন্তু তার মাথা নিচু, চোখে মুখে বিষণ্ণতা আর দুঃখ। কি হয়েছে দাসী? আর এমন একটা শুভ দিনে তুমি এমন দুঃখিত হয়ে আছো কেন? মহারাজ, আমাকে ক্ষমা করবেন মহারাজ, আপনার জন্য একটা খুব খারাপ খবর আছে। খারাপ খবর? কি হয়েছে? ক্ষমা করবেন মহারাজ, ছোট রানী লীলাবতী সন্তান নয়, বরং একটা পাথর জন্ম দিয়েছে। দাসী, এসব তুমি কি আবোল তাবোল বলছো? এটা কি করে সম্ভব? তুমি নিশ্চয়ই আমাকে মিথ্যা কথা বলছো দাসী, তাই না? মহারাজ, আপনার সাথে মিথ্যে কথা বলার দুঃসাহস আমার নেই। আমি যা বলছি তা একদম সত্যি। দয়া করে একবার আতুর ঘরে আসবেন, সেখানে বড় 2 রানীমা আপনার জন্যে অপেক্ষা করে আছেন। এই বলে দাসী রাজদরবার থেকে চলে যায়। মুহূর্তে রাজার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ছুটতে ছুটতে রাজা গিয়ে আতুর ঘরে উপস্থিত হয়। তখন ঘরে শুধু লীলাবতী বিছানায় শুয়েছিল। এসব কি হয়ে গেল মহারাজ? আমার সন্তান কি করে একটা পাথর হয়ে গেল? তুমি একটা অপয়াবে। তোমাকে বিয়ে করে এই রাজবাড়িতে নিয়ে আসাটাই আবার ভুল হয়েছে।
কি বলছেন এসব মহারাজ? আমি তো এখানে কোনো দোষ করিনি। সব কিছুই তোমার দোষ। তুমি একটা ডাইনি। এই রাজবাড়িতে তোমার আর এক মুহূর্ত থাকার দরকার নেই। এখনই আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। মহারাজ, মহারাজ দয়া করুন, আমাকে রাজবাড়ি থেকে তাড়িয়ে দেবেন না। এখন আমি কোথায় যাব, কি করব বলুন? আমি আর একটা কথাও শুনতে চাই না। ভালো কথায় রাজবাড়ি থেকে বের না হলে সেনা তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবে। লীলাবতী আর একটা কথাও বলতে পারল না। সে আস্তে আস্তে বিছানা ছেড়ে উঠে বেরিয়ে গেল। ঠিক এই সময় দূর থেকে দুটো মুখ উকি দিতে দেখা গেল। তারা হলো বড় দুই রানী মাধুরী ও মোহনা। ষড়যন্ত্র সফল করে তারা ভীষণ খুশি। রানী লীলাবতী সোজা হেঁটে রাজবাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর কি হতে যাচ্ছে? ছোট রানী লীলাবতী কি সব বিপদ দূর করে আবার ফিরে আসতে পারবে? অন্যদিকে হাড়িতে করে ভাসিয়ে দেওয়া সন্তানদের ভবিষ্যৎই বা কি হবে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের পরবর্তী পর্বে। আগামী পর্ব মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।